আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে জানুয়ারি মাসের 20 তারিখ। দেখতে দেখতে আমাদের 20টা দিন পার হয়ে গেল। যাই হোক, তোমাদের বছরের শুরুটা হয়তো ভালোই কেটেছে বা কাটছে বলতে পারো। কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে তোমরা 3টে ঘটনা শুনবে এবং 3টে ঘটনায় খুব রহস্যময় এবং জমজমাট। তো কোন ঘটনাটাতে শুরু করি বলো? আচ্ছা, হোটেলের ঘটনাটাতে শুরু করি। সেখান থেকেই শুরু হোক তাহলে। তো আর দেরি করো না, তোমরা হেডফোনটা লাগিয়ে নাও। এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। নমস্কার দাদা, আমি এই ঘটনাটা আপনাদের ভৌতিক কথা পরিবারের সঙ্গে শেয়ার করার জন্য লিখছি। আমার নামটা প্রকাশ না করলেই ভালো, কারণ ঘটনাটা যে জায়গায় ঘটেছে সেখান থেকে কোনোভাবেই আমি চাই না যে আমার নামটা ছড়িয়ে যাক, বা আমি আমার নিজের নাম বলতেও চাই না। ঘটনাটা বলতে পারো একটা হোটেলকেই কেন্দ্র করে। আমি যা নিজের চোখে দেখেছি আর যেটার সাক্ষী ছিলাম সেটাই তোমাকে বলছি। ঘটনাটা খুব বেশি পুরনো না, আজ থেকে প্রায় 4 বছর আগের কথা। কলকাতার এক মাঝারি মাপের বিজনেস হোটেল। এই হোটেলটা বাইরে থেকে দেখলে একদম সাধারণ 3 স্টার মানের হোটেল মনে হবে। দিনের বেলায় কর্পোরেট গেস্ট আর ট্যুরিস্টে ভরা থাকে। রিসেপশনের সামনে সবসময় 2-3 জন দাঁড়িয়ে থাকে, কাগজপত্র নেয়, চাবি দেয়, ফোন ধরে, সব মিলিয়ে খুব ব্যস্ত পরিবেশ থাকে। কিন্তু রাত হলে জায়গাটার চরিত্র একেবারে বদলে যায়। রাত 12টার পর হোটেলের লবি প্রায় ফাঁকা হয়ে যায়। শুধু নাইট রিসেপশনিস্ট আর একজন সিকিউরিটি থাকে। আর আমি তখন ওই হোটেলের থার্ড পার্টি সিকিউরিটি হিসেবে কাজ করতাম। নাইট শিফট ছিল রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। আমার দায়িত্ব ছিল লবি আর পার্কিংয়ের দিকটা দেখা, সঙ্গে সিসিটিভি মনিটর করা। এই হোটেলের রিসেপশনের ডেস্কটা এমন জায়গায় ছিল যেখান থেকে লবি আর লিফট দুটোই দেখা যায়, এবং ডেস্কের পেছনে একটা বড় চেয়ার থাকে যেটাই রিসেপশনিস্ট বসে। রাতের শিফটে সাধারণত একজন রিসেপশনিস্ট থাকে আর একজন সিকিউরিটি লবিতে ঘোরাফেরা করে। আমি বেশিরভাগ সময় মনিটরের সামনে বসেই থাকতাম আর মাঝে মাঝে রাউন্ড দিতাম। ওই দিনটা ছিল একদম সাধারণ রাত। কোনো অতিথির ঝামেলা হয়নি, কোনো কল আসেনি। রাত 1টার পর পুরো লবি একদম শান্ত হয়ে যায়। রিসেপশনিস্ট চুপচাপ বসে কম্পিউটারে কিছু লিখছিল আর আমি মনিটরের দিকে তাকিয়েছিলাম। এমন সময় আমার চোখে পড়ে মনিটরের এক স্ক্রিনে রিসেপশন ডেস্কের চেয়ারটা খুব সামান্য নড়ছে। প্রথমে আমি গুরুত্ব দেইনি, ভেবেছিলাম হয়তো রিসেপশনিস্ট পা নড়াচড়া করছে বা চেয়ারটা সরাচ্ছে। কিন্তু পরের মুহূর্তেই খেয়াল করি যে রিসেপশনিস্ট তখন ডেস্কের সামনে দাঁড়িয়েছিল, ফোনে কথা বলছিল। অর্থাৎ চেয়ারটা তখন খালি থাকার কথা। আমি আবার মনিটরের দিকে তাকাই। স্পষ্ট দেখা যাচ্ছে চেয়ারটা খুব ধীরে পেছনের দিকে সরে যাচ্ছে। কোনো ঝাঁকুনি নেই, কোনো শব্দ নেই, শুধু খুব স্বাভাবিকভাবে চেয়ারটা কয়েক ইঞ্চি পিছিয়ে গেল। আমি প্রথমে ভাবলাম হয়তো মেঝে একটু ঢালু বা চাকা লুজ, কিন্তু ওই চেয়ারটার আদতে চাকা নেই। সেটা একটা ভারী কাঠের চেয়ার, যেটা এমনি এমনি নড়ার কথা নয়। আমি তখন সরাসরি চোখে দেখার জন্য লবির দিকে তাকাই। রিসেপশনিস্টের সামনের চেয়ারটা তখন একদম স্বাভাবিক জায়গায় দাঁড়িয়ে আছে। মনিটরে যা দেখছি আর সামনে যা দেখছি তার মধ্যে মিল পাচ্ছিলাম না। আমি তখন রিসেপশনিস্টকে ডেকে জিজ্ঞেস করি, তুমি কি চেয়ারটা সরালে? সে অবাক হয়ে বলে, না তো, আমি তো দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। আমি তখন মনিটরের ফুটেজে আবার রিওয়াইন্ড করে দেখি, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে চেয়ারটা নিজে নিজেই একটু পিছিয়ে গেছে, কিন্তু বাস্তবে তখন চেয়ারটা নড়েনি। এখানেই প্রথম অস্বস্তি হয়। আমি ভাবলাম হয়তো ক্যামেরার অ্যাঙ্গেল বা ফ্রেম ড্রপের সমস্যা হতে পারে, কিন্তু বিষয়টা মাথা থেকে গেল না। সেই রাত আর কোনো কিছু হয়নি,
কিন্তু পরের দিন আমি আবার ডিউটিতে গিয়ে বিষয়টা সিনিয়রকে বলি। উনি গুরুত্ব দেননি, বলেছিলেন হয়তো ক্যামেরার গ্লিচ। কিন্তু কয়েকদিন পর আবার একই রকম ঘটনা ঘটে, এবার আরও স্পষ্টভাবে। তখন রাত প্রায় 2:30। আমি মনিটরে দেখছি আর সেই রিসেপশনিস্ট তখন বাইরে গিয়ে চা খেতে গেছে। লবি পুরো ফাঁকা। মনিটরে পরিষ্কার দেখা যাচ্ছে চেয়ারটা খুব ধীরে একটু সামনে এগিয়ে আসছে, ঠিক যেন কেউ বসতে যাচ্ছে, অথচ ফ্রেমে কেউ নেই। চেয়ারটা আবার থেমে যায়। আমি তখন উঠে সামনে গিয়ে দেখি চেয়ারটা নিজের জায়গায় আছে। মনিটরের ফুটেজ আর বাস্তবের মধ্যে মিল নেই। এবার বিষয়টা আমি আর হালকাভাবে নিইনি। আমি নিজে মনিটরের সামনে বসে পুরো 1 সপ্তাহ ওই স্ক্রিনটা লক্ষ্য করতে থাকি। আর লক্ষ্য করি যে ঘটনাটা নির্দিষ্ট সময়ে হয়, সাধারণত রাত 2:30 থেকে 3টার মধ্যে। একদিন চেয়ার একটু পিছিয়ে যায়, একদিন একটু এগিয়ে আসে, কিন্তু খুব বেশি নয়, কয়েক ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ। আমি রিসেপশনিস্ট আর অন্য সিকিউরিটিদেরও বিষয়টা বললাম। প্রথমে উৎসাহ দেখালেও পরে তারা কেউ খুব গুরুত্ব দিতে চায়নি, কারণ চোখে কিছু দেখা যায় না, শুধু ক্যামেরাতেই ধরা পড়ে। এই ব্যাপারটা সবচেয়ে অস্বস্তিকর ছিল, কারণ যদি চোখে কিছু দেখতাম তাহলে হয়তো মানসিকভাবে প্রস্তুত থাকা যেত। কিন্তু এখানে যা হচ্ছে সেটা শুধু রেকর্ডে ধরা পড়ছে, বাস্তবে কিছুই বোঝা যাচ্ছে না। একদিন সাহস করে আমি নিজে চেয়ারটার জায়গা চিহ্নিত করে রাখি, মেঝেতে ছোট করে টেপ লাগিয়ে যাতে বোঝা যায়। চেয়ারটা নড়ছে, কিন্তু পরের রাতে দেখলাম মনিটরে চেয়ারটা আবার নড়ছে না, অথচ মেঝেতে টেপের জায়গা অনুযায়ী চেয়ারটা একদম একই জায়গায় আছে। অর্থাৎ ক্যামেরার ফুটেজ আর বাস্তবের মধ্যে এক ধরনের অদ্ভুত অসামঞ্জস্য তৈরি হচ্ছিল। আমি তখন ভাবলাম হয়তো ক্যামেরার কোনো ডিলে বা ফ্রেম শিফট হচ্ছে, কিন্তু ক্যামেরা টেকনিশিয়ান এনে চেক করানো হলেও কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। তারাও বলেছিল ক্যামেরা একদম ঠিক কাজ করছে। এখানেই বিষয়টা আরও জটিল হয়ে গেল, কারণ যন্ত্রে সমস্যা না থাকলে ফুটেজের চেয়ার নড়ছে কেন? এই প্রশ্নের কোনো উত্তর কেউ দিতে পারছিল না। ধীরে ধীরে আমি লক্ষ্য করি শুধু চেয়ার না, ডিস্কের উপর রাখা কিছু কাগজপত্র খুব সামান্য নড়ে, কখনো এক কোণ দিয়ে উঠে যায়, আবার পড়ে যায়। কিন্তু বাস্তবে সামনে দাঁড়িয়ে থাকলেও সেই নড়াচড়া চোখে পড়ে না, শুধু স্ক্রিনেই দেখা যায়। আমি নিজের চোখে মনিটরে দেখছি আর সামনে দাঁড়িয়ে একই সাথে তাকিয়েছি। সমানে কিছুই নড়ছে না, অথচ স্ক্রিনে নড়ছে। এই দ্বৈত অভিজ্ঞতাটাই আমাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলে দিয়েছিল, কারণ এখানে ভয় দেখানোর মতন কিচ্ছু নেই, শুধু এক ধরনের অস্বাভাবিকতা আছে যা ব্যাখ্যা করা যাচ্ছে না। এই ঘটনাগুলো চলতে থাকে প্রায় 1.5 মাস। তারপর ম্যানেজমেন্ট লেভেলে সিদ্ধান্ত নেওয়া হয় রিসেপশনের ক্যামেরাটা বদলানো হবে, নতুন ক্যামেরা বসানো হবে। সেই মতো করাও হয়, কিন্তু আশ্চর্যের বিষয় নতুন ক্যামেরাতেও একই ধরনের নড়াচড়া ধরা পড়ে, যদিও আগের থেকে কম। আমি এই সময়ের মধ্যে হোটেলের অনেক স্টাফের সঙ্গে কথা বলেছি। কেউ কেউ বলেছে আগেও নাকি এখানে কিছু অদ্ভুত ঘটনা হয়েছে, কিন্তু কেউই কখনো খোলাখুলি কিছু বলতে চায়নি। আমি নিজে কোনোদিনও রিসেপশন ডেস্কের সামনে দাঁড়িয়ে কিছু অস্বাভাবিক দেখিনি, শুধু সিসিটিভি ফুটেজের পর্দায় দেখেছি, আর সেটাই আমাকে ভাবিয়েছে। কারণ যদি এটা কেবল ক্যামেরার সমস্যা হতো তাহলে নতুন ক্যামেরায় ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। আজও আমি নিশ্চিতভাবে বলতে পারি না এটা ঠিক কী ছিল, কোনো অদৃশ্য উপস্থিতি নাকি কোনো প্রস্তুতিগত সীমাবদ্ধতা, সেটা বলতে পারবো না। এটুকু বলতে পারি যা দেখেছি তা স্বাভাবিক ছিল না। যেহেতু আমি একা দেখিনি, আমার সহকর্মীরাও দেখেছে, তাই ওটাকে কেবল কল্পনা বলে উড়িয়ে দিতে পারি না। এই ঘটনাটা কোনো ভয়ের গল্প বানানোর জন্য পাঠাচ্ছি না। আমি আপনাদের চ্যানেলের শ্রোতা বন্ধুদের জানাতে চাই যে আধুনিক হোটেল বা অফিসেও এমন কিছু অদ্ভুত ব্যাপার ঘটে যেগুলোর সহজ ব্যাখ্যা নেই, এবং ভয়টা সেখানে কোনো ছায়া বা চেহারার নয়, বরং সেই ব্যাখ্যাতীত অস্বাভাবিকতাই, যেটা খুব শান্তভাবে খুব নিঃশব্দে ঘটে যায়। তো অমিত, এই ছিল ঘটনা
আশা করছি তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভৌতিক কথা পরিবারে পড়ে শুনিও। ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, এই ছিল আমাদের একটা হোটেলের ঘটনা বলতে পারো, খুবই ভয়ের ঘটনা। আশা করছি এই ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো আর বেশি কথা বাড়াবো না, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেও। ভালো থেকো। এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। নমস্কার দাদা, আমি আপনার চ্যানেলের নিয়মিত শ্রোতা। অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাকে আমার অভিজ্ঞতাটা পাঠাবো কিনা, কারণ ঘটনাটা খুব বড় নয়, কিন্তু আজও ভাবলে অস্বস্তি লাগে। আমি পেশায় একজন নার্সিং স্টাফ। উত্তর কলকাতার একটা পুরনো বেসরকারি হাসপাতালে কাজ করি। নামটা বলছি না, কারণ সেটা বলা ঠিক হবে না। এই হাসপাতালটা বাইরে থেকে খুব সাধারণ দেখালেও ভেতরের কাঠামো অনেক পুরনো, বিশেষ করে বিল্ডিংয়ের পেছনের দিকটা, যেখানে পুরনো ওয়ালগুলো ছিল সেখানে আলো বাতাস কম ঢোকে, আর করিডোরগুলো একটু সরু টাইপের। আমি এখানে জয়েন করি প্রায় 6 বছর আগে। তখন আমি নাইট ডিউটি বেশি করতাম, কারণ জুনিয়র স্টাফদের সাধারণত রাতের ডিউটি বেশি দেখা যায়। প্রথম সব কিছু স্বাভাবিকই ছিল। রোগী দেখা, ইঞ্জেকশন দেওয়া, স্যালাইন চেক করা, ডাক্তারদের নির্দেশ মেনে কাজ করা, তার মধ্যেই রাত কেটে যেত। কিন্তু ধীরে ধীরে একটা জিনিস আমার চোখে পড়তে শুরু করে। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বেড, যেটা আমরা স্টোর রুমের পাশে থাকা পুরনো আইসোলেট ওয়ার্ডে বলতাম বেড নাম্বার 12। এই বেডটা প্রায় সবসময় খালি থাকতো, অথচ ওই ওয়ার্ডে বাকি বেডগুলো মোটামুটি ভর্তিই থাকতো। কিন্তু কেউ ডিসচার্জ হলে অন্য কেউ এসে ভর্তি হতো, কিন্তু ওই বেডে কাউকে দেওয়া হতো না। প্রথমে ভাবতাম হয়তো কোনো মেরামতির সমস্যা আছে বা বেডটা খারাপ, কিন্তু পরে বুঝলাম বেডটা পুরোপুরি ঠিকঠাকই আছে, শুধু কেউ দিতে চায় না। একদিন সাহস করে সিনিয়র এক দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি, ওই বেডে কেউ থাকে না কেন? উনি প্রথমে হাসলেন, তারপর বললেন, থাক, আর প্রশ্ন করিস না, খালি থাকাই ভালো। কিন্তু এরকম উত্তর তো কোনো কাজে আসে না। তাই পরে আর এক দিদিকে আলাদা করে জিজ্ঞেস করায় উনি বললেন, তুই নতুন তাই জানিস না, ওই বেডে একসময় এক রোগী মারা গিয়েছিল রাতের দিকে। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, ডাক্তার আসার আগেই মারা যায়। তারপর থেকে নাকি ওই বেডে রোগী দিলে তারা অস্থির হয়ে পড়ে, ঘুমোতে পারে না, নানা অভিযোগ করে, তাই আর দেওয়া হয় না। আমি তখন ব্যাপারটা খুব সিরিয়াসলি নিইনি, কারণ হাসপাতালে তো এমন ঘটনা হতেই থাকে। কিন্তু এরপর যেটা হলো সেটা আমার মাথা থেকে যায় না। একদিন আমার নাইট ডিউটি ছিল, ঠিক রাত 2:30 নাগাদ। আমি ওয়ার্ডে রাউন্ড দিচ্ছিলাম, বাকি সব রোগী ঘুমোচ্ছিল। শুধু দূরে করিডোরের শেষ প্রান্তে ওই আইসোলেশন ওয়ার্ডটা অন্ধকারে ডুবেছিল, কারণ সেখানে কেউই ছিল না। আমি যখন পাশ দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ মনে হলো যেন কারোর কাশির আওয়াজ পেলাম, খুব মৃদু একটা শব্দ। প্রথমে ভাবলাম হয়তো অন্য ওয়ার্ড থেকে আসছে, কিন্তু কানে হেডফোন ছিল না, চারপাশ একদম শান্ত, তাই শব্দটা আলাদা করে বোঝা যাচ্ছিল। আমি দাঁড়িয়ে পড়লাম আর একটু খেয়াল করলাম, কিন্তু আর কিছুই শুনলাম না। তাই ভাবলাম ভুল ভেবেছি, আরও এগিয়ে গেলাম। ওই মুহূর্তেই খেয়াল করলাম আইসোলেশন ওয়ার্ডের দরজাটা, যেটা সাধারণত বন্ধ থাকে, সেটা সামান্য খোলা ছিল। আমি নিশ্চিত আগের রাউন্ডে ওটা পুরো বন্ধ ছিল, তাই একটু অস্বস্তি লাগলো। কিন্তু সাহস করে দরজাটার দিকে গেলাম। ভেতরে ঢুকে লাইট জ্বালাতেই দেখলাম পুরো ওয়ার্ড ফাঁকা, আর বেড নাম্বার 12 আগের মতোই ঠিকঠাক চাদর দেওয়া আছে, কিন্তু চাদরের ওপরটা সামান্য বসে আছে, যেন কেউ একটু আগে উঠে গেছে। এই ব্যাপারটা দেখে আমার গাটা ছমছম করে উঠল, কারণ আমি জানতাম ওই ওয়ার্ডে কেউ ঢোকে না, বিশেষ করে রাতের দিকে। তখন আমার মনে হচ্ছিল বাইরে বেরিয়ে যাই, কিন্তু দায়িত্বে ছিলাম, তাই কাছে গিয়ে চাদরটা হাত দিয়ে টান দিলাম। কোনো মানুষ ছিল না, শুধু চাদরটা এমনভাবে বসেছিল যেন কিছুক্ষণ আগে সেখানে কেউ শুয়েছিল। আমি তখন দ্রুত ওয়ার্ড থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিলাম, আর নিজেকে বোঝাতে লাগলাম হয়তো বাতাসে বা অন্য কারণে চাদরটা এমন হয়েছে। পরের দিন সকালে এই কথাটা কাউকে বলিনি,
কিন্তু কয়েকদিন পর আবার একটা অদ্ভুত ব্যাপার হলো। এবার ছিল ভোরের দিকে, প্রায় 5টা বাজে। তখন আমি রেকর্ড আপডেট করছিলাম। হঠাৎ সিস্টার কলিং বেল বাজতে শুরু করলো, যেটা সাধারণত রোগীরা চাপলে বাজে। আমি স্ক্রিন দেখে অবাক হলাম, কারণ কলিং লোকেশন দেখাচ্ছে আইসোলেশন ওয়ার্ড, বেড নাম্বার 12। তখন আমার মাথা ঘুরে গেল, কারণ ওই বেডে কেউ নেই। আমি আরেকজন স্টাফকে নিয়ে সেখানে গেলাম, গিয়ে দেখি বেড ফাঁকা, বেল বোর্ডে লাইট জ্বলছে, যেন কেউ চাপ দিয়েছে। আমরা মেশিন চেক করলাম, সব ঠিক আছে, কোনো শর্ট সার্কিট নেই। তখন ওই স্টাফ ফিসফিস করে বলল, এই জন্যই তো ওই বেডে কেউ দেয় না। আমি তখন বুঝলাম ব্যাপারটা শুধু আমার মাথার ভেতরে না। এরপরে ধীরে ধীরে আরও কিছু ছোটোখাটো ঘটনা ঘটতে থাকলো। কখন ওই বেডের পাশ দিয়ে গেলে মনে হতো কেউ তাকিয়ে আছে, আবার ফিরে তাকালে কিছুই নেই। কখনো ওয়ার্ডের ভেতর হালকা শব্দ শোনা যেত, কিন্তু গিয়ে কিছুই পাওয়া যেত না। তবে কখনোই পরিষ্কারভাবে কিছু দেখা যায়নি, শুধু একটা অস্বস্তিকর অনুভূতি ছিল, যেটা বলে বোঝানো যায় না। প্রায় 1 বছর পর হঠাৎ হাসপাতালের ম্যানেজমেন্ট বদল হলো। নতুন সুপারভাইজার এলেন, আর তিনি এই কুসংস্কার মানতে চাননি। তাই সিদ্ধান্ত নিলেন ওই বেড আবার চালু হবে। একদিন সত্যিই সেখানে এক রোগীকে ভর্তি করা হলো, একজন মাঝবয়সী ভদ্রলোক, যিনি নিউমোনিয়ায় ভর্তি ছিলেন। প্রথম দিন সব ঠিক ছিল, কিন্তু দ্বিতীয় দিন রাতেই তিনি বারবার নার্স ডাকতে লাগলেন। বললেন ঘুমোতে পারছেন না, মনে হচ্ছে কেউ পাশে বসে আছে, অথচ তাকালে কাউকেই দেখা যায় না। আমরা সবাই এটাকে অসুস্থতার কারণে হওয়া বিভ্রম ভেবেছিলাম, কিন্তু তৃতীয় দিন তিনি নিজেই অনুরোধ করলেন বেড বদল করে দিতে, কারণ তিনি ভয় পাচ্ছেন। ম্যানেজমেন্ট তখন বাধ্য হয়ে আবার ওই বেড খালি করে দিল। এরপর আর কখনো কেউ চেষ্টা করেনি ওই বেড চালু করার। সেই বেডটা সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজও আমি ওই হাসপাতালেই কাজ করি, কিন্তু বেডটা আজও খালি থাকে। কেউ জোর করে কিচ্ছু বলে না, কেউ বোঝানোর চেষ্টা করে না। সবাই নীরবে মেনে নিয়েছে যে কিছু বেড শুধু বেড থাকে না, তার সাথে কিছু স্মৃতি, কিছু অনুভূতি থেকে যায়, যেগুলো হয়তো আমরা বুঝি না, কিন্তু টের পাই। আর টের পাওয়াটাই সবচেয়ে অস্বস্তিকর। এই ঘটনাটা আমি অনেক দিন চেপে রেখেছিলাম। আজ আপনাকে লিখলাম, কারণ আপনার চ্যানেলে এখন বাস্তব অভিজ্ঞতার কথা শুনে মনে হলো আমার ঘটনাটা হয়তো কাউকে বললে ভালো লাগবে বা কারো কাজে লাগবে। যদি পড়ার উপযোগী মনে করেন তাহলে অবশ্যই পড়ে শোনাতে পারেন। শুধু অনুরোধ থাকবে যে ঘটনাটা নাটকীয়ভাবে না বলো, কারণ বাস্তবে যেটুকু ঘটেছে সেটুকুই আমি তোমাকে বলেছি এবং কোনো রকম এক্সট্রা কিছু বাড়িয়ে লিখিনি। যদি তুমি পারো তাহলে সিম্পলভাবে শোনাবে। একদম গো, আমরা সব সময় চেষ্টা করি আমাদের এখানে সিম্পল ঘটনা শোনানোর, সিম্পলভাবে শোনানোর, কারণ আমাদের এখানে বাস্তব ঘটনা শোনানো হয়। এখানে নাটকীয়তার কোনো জায়গা নেই, আর নাটকীয়তা করে আমরা ঘটনা কখনোই এই পরিবারে শেয়ার করি না। সবাই জানে আমরা গত 3-4 বছর ধরে এই সেম কোয়ালিটি মেনটেন করে আসছি। যাই হোক, আশা করছি এই ঘটনাটিও আমাদের এই পরিবারের সকলের ভালো লেগেছে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েছো। একটা কথা না বললেই না, যে ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় করে না বা প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। নমস্কার দাদা, আমি আপনার চ্যানেলের নিয়মিত শ্রোতা। অনেক দিন ধরেই ভাবছিলাম আমার এই অভিজ্ঞতাটা আপনাকে পাঠাবো, তাই আর দেরি না করে পাঠিয়ে দিলাম। এই ঘটনাটা ঘটার পর না, আমি যখন আজও রানাঘাট স্টেশনে যাই, আমার মাথার ভেতরে সেই রাতটার কথা ঘুরে ফিরে আসে। আমি পেশায় একজন প্রাইভেট কোম্পানিতে কাজ করি। কী কাজ করি বললাম না। আমার বাড়ি কৃষ্ণনগরের দিকে, আর অফিস ছিল তখন শিয়ালদহের কাছাকাছি, তাই প্রায় দিনই আপ ডাউন করতে হতো। রানাঘাট হয়ে অনেক রাত করে ফিরতে হতো, কারণ কাজের টাইমের ঠিক থাকতো না। বিশেষ করে মাসের শেষ দিকে ডিউটি শেষ করতে করতে প্রায় 11টা বা 12টা বেজে যেত। সেদিনও তেমনই একটা দিন ছিল। কাজ শেষ করে শিয়ালদহ থেকে লাস্টের দিকের লোকাল ধরে রানাঘাটে এসে নামি। রাত তখন প্রায় 1:25।
বা 35 হবে। স্টেশন তখনও পুরো ফাঁকা নয়, কিন্তু দিনের মতো ভিড় নেই। কয়েকজন যাত্রী এদিক ওদিক ছড়িয়ে আছে। কেউ চা খাচ্ছে, কেউ মোবাইলে কথা বলছে, আর কেউ চুপচাপ বসে আছে। আমি বরাবরের মতো প্ল্যাটফর্ম নাম্বার 3-এ নামি, কারণ কৃষ্ণনগর লাইনের ট্রেন সাধারণত ওই দিকেই আসে। আমার বাড়ির দিকে যাওয়ার জন্য আমাকে ফুটওভার ব্রিজ পেরিয়ে অন্য প্ল্যাটফর্মে যেতে হয়। এই ব্রিজটা আপনি জানেনই, অনেক পুরনো লোহার রেলিং দেওয়া, আর সিঁড়িগুলো একটু সরু টাইপের। কোনো সমস্যা হয় না, কিন্তু রাতে যখন লোক কম থাকে তখন অদ্ভুত একটা খালি খালি অনুভূতি হয়। আমি সাধারণত তাড়াতাড়ি ব্রিজ পেরিয়ে বেরিয়ে যাই, সেদিনও তাই করছিলাম। কিন্তু যেই মুহূর্তে আমি সিঁড়ি বেয়ে ব্রিজে উঠলাম, তখনই একটা জিনিস প্রথম চোখে পড়ল। সেটা হলো আলোটা একটু কম ছিল, মানে পুরো অন্ধকার না, কিন্তু যেভাবে থাকার কথা সেভাবে উজ্জ্বল ছিল না। 2-3টে টিউবলাইট কাজ করছিল, কিন্তু মাঝের দিকটার তুলনামূলকভাবে ছায়ায় ঢাকা ছিল। আমি একা ছিলাম না, 2-1জন যাত্রী সামনে পেছনে ছিল, কিন্তু সবাই একটু দূরে দূরেই হাঁটছিল, কোনো কথা বলছিল না। সাধারণত এই ব্রিজে ওঠার সময় আমার মাথায় অন্য কিছু থাকে না, কিন্তু সেদিন হঠাৎ করে কেমন যেন মনে হচ্ছিল। হাঁটার শব্দটা খুব পরিষ্কার শোনা যাচ্ছিল, নিজের পায়ের আওয়াজটাও যেন অন্য সময়ের চেয়ে বেশি জোরে কানে আসছিল। আমি ভাবলাম হয়তো চারপাশ শান্ত বলেই এমন লাগছে। আমি ব্রিজের মাঝামাঝি পৌঁছানোর একটু আগেই হঠাৎ করে একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো কেউ যেন খুব হালকাভাবে আমার বাঁ কাঁধে ধাক্কা দিল। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো পেছন থেকে কেউ ধাক্কা দিয়েছে, তাই সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমার থেকে প্রায় 10-12 হাত দূরে একজন লোক ধীরে হাঁটছিল, আর তার পেছনে আর কেউ ছিল না। আমি তখন নিজের মনকে বোঝালাম হয়তো ব্যাগের ভারের কারণে বা নিজের শরীরের ভারসাম্য ঠিক থাকার কারণের জন্য এমনটা মনে হয়েছে। কিন্তু এই মুহূর্তে বুকের ভেতর একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি হয়েছিল, যেটা আমি অস্বীকার করতে পারছিলাম না। এরপর আমি আবার হাঁটা শুরু করলাম, কিন্তু এইবার একটু সতর্ক হয়ে চারপাশে তাকাতে তাকাতে যাচ্ছিলাম। হঠাৎ করে আবার সেই একই অনুভূতি। এবার ডান দিক থেকে খুব সামান্য একটা চাপ, যেন কেউ পাশ কাটিয়ে গেছে এমন অনুভূতি হলো। এবার আর নিজের মনকে বোঝানো গেল না, কারণ এবার আমি পরিষ্কার বুঝেছিলাম সেটা শুধু আমার মাথার ভেতরের বিষয় নয়। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম আর চারপাশে ভালো করে তাকালাম। ব্রিজের ওই অংশে তখন আমার আশেপাশে কেউ ছিল না। সামনে যারা ছিল তারা অনেকটা এগিয়ে গেছে, পেছনের লোকটাও দূরে ছিল, অথচ আমার একদম গায়ে লাগার মতন অনুভূতি হয়েছিল। সেই মুহূর্তে আমার গা ঠান্ডা হয়ে গেল, বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। কিন্তু আমি দৌড়াতে চাইনি, কারণ দৌড়ালেই আরও বেশি চোখে পড়বে আর নিজেকে হাস্যকর লাগবে। তাই স্বাভাবিকভাবে হাঁটার ভান করে দ্রুত পা বাড়ালাম, কিন্তু মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপে কেউ যেন খুব কাছাকাছি আছে, অথচ চোখে পড়ছে না। আমি এই প্রথম বুঝলাম অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি অনুভব করা মানে যে কি হতে পারে তা বলার কথা না। ব্রিজ পেরিয়ে নামার সময় পর্যন্ত এই অস্বস্তি কাটেনি। নিচে নামার পর একটু স্বাভাবিক লাগলো, কারণ সেখানে আলো বেশি ছিল, লোকজনেরও একটু বেশি ভিড় ছিল। আমি তখন দ্রুত স্টেশন থেকে বেরিয়ে অটো ধরলাম। সেদিন বাড়ি ফিরে অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি। বারবার মনে হচ্ছিল সত্যিই কি কেউ ছিল নাকি সবটাই কল্পনা। কিন্তু পরের দিন অফিসে গিয়ে এই কথাটা সহকর্মীদের বলায় একজন বলল সে নাকি আগেও রানাঘাট ব্রিজে এমন ধাক্কা লাগার কথা শুনেছে। কেউ কেউ বলেছে মনে হয় কেউ পাশ কাটিয়ে যাচ্ছে, অথচ তাকালে কাউকে দেখা যায় না। তখন ব্যাপারটা আর একার অভিজ্ঞতা বলে মনে হলো না। এরপর থেকে আমি যতবারই রাতে রানাঘাট স্টেশনে নেমেছি, চেষ্টা করেছি ব্রিজে উঠলে ফোনে কথা বলতে বা গান শুনতে শুনতে মাথায় অন্য কিছু যাতে না আসে। কিন্তু কয়েকবার খুব স্পষ্টভাবে আবার সেই অনুভূতিটা হয়েছে, কখনো খুব হালকা, কখনো একটু বেশি, কিন্তু কখনোই এমন কিছু দেখিনি যাকে ভূত বা ছায়া বলা যায়। শুধু ওই অদ্ভুত ধাক্কার অনুভূতিটাই হয়েছে, যেটা যুক্তি দিয়ে বোঝানো কঠিন। আমি ভেবেছিলাম হয়তো আর কখনোই কিছু হবে না, কিন্তু এরপরও একটা ঘটনা আমার জীবনটা বলতে বড় তছনছ করে দিয়েছিল, আমাকে ভয় লাগিয়ে দিয়েছিল, আর তার জন্য আমাকে ভুগতে হয়েছিল। সে রাত্রের কথা মনে পড়লেই এখনও গাটা ছমছম করে। আমি একবার অফিসের কাজ শেষ করে
আবারও রাতের লোকাল ধরতে হাওড়া থেকে আসছিলাম এবং রাত প্রায় 11টা নাগাদ স্টেশনে নেমে ফুটওভার ব্রিজে উঠেছিলাম। ব্রিজ তখন একদম ফাঁকা ছিল, চারপাশে শুধুই অন্ধকার এবং মাঝে মাঝে দূরে লাইট ঝলমল করছিল। প্ল্যাটফর্মে কিছু যাত্রী ছিল, কিন্তু সবাই অল্প দূরেই দাঁড়িয়েছিল। আমি সিঁড়ি বেয়ে ব্রিজের মাঝামাঝি পৌঁছতে না পৌঁছতেই হঠাৎ করেই মনে হলো আমার ডান পাশে কেউ আছে, খুব কাছাকাছি, কিন্তু ঘুরে তাকাই কেউ নেই। সেই অনুভূতিটা প্রথমবারের মতো এত স্পষ্ট ছিল যে আমি ধীরে ধীরে হাঁটা শুরু করি, কিন্তু তখনও সেই চাপের অনুভূতি টের পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ আমার পেছন থেকে এসে হালকা চাপ দিচ্ছে, আবার সরেও যাচ্ছে। আমি তখন নিজেকে শান্ত করার চেষ্টা করি এবং দ্রুত হাঁটা শুরু করি, কিন্তু এইবার আমি লক্ষ্য করি আমার হাতের ব্যাগটা যেন হালকা টান পাচ্ছে, ঠিক যেন কেউ সামান্য স্পর্শ করছে। আমি সামান্য ভয়ে ব্যাগটা সামলে রাখি আর মনোযোগ দিয়ে চারপাশে তাকাই, কিন্তু কিছুই দেখা যায় না। আমি আরও সচেতনভাবে ব্রিজ পেরোতে থাকি। তখন হঠাৎ করেই আমার বাম পাশে একটা হালকা ঠেস লাগার মতন অনুভূতি হয়। এভাবে ব্রিজ পেরোনোর সময় মোট 3বার আমার দেহে অদ্ভুত চাপ অনুভূতি হয়, কিন্তু কোনো মানুষের উপস্থিতি চোখে ধরা পড়ে না। প্রথমবারের মতন আমি পেছনে তাকাই, সামনে তাকাই, কেউ নেই, কিন্তু বুকের ভেতর অস্বস্তি থাকে। আমি তখন মনে মনে সিদ্ধান্ত নেই সম্ভব হলে রাতের সময়ে ওই ব্রিজ এড়িয়ে চলব, তবে কাজের কারণে এটি করা সম্ভব হয়নি। আমি আরও অনেকবার রাতের ট্রেন ধরেছি, কখনো কখনো এই অনুভূতি ফিরে এসেছে, কিন্তু আমি মন দিয়ে কিছু লক্ষ্য করেছি। ঘটনাটা যেখানে ঘটেছে সেটা ঠিক ব্রিজের মাঝামাঝি অংশ, আর প্ল্যাটফর্ম থেকে দূরের লাইট পড়ে আছে। এই সময় চারপাশ একদম ফাঁকা থাকে। এমন অবস্থাতেই মনের অস্থিরতা আরও বেড়ে যায়। আমি নিজেকে জানাই এটা কোনো অদ্ভুত কল্পনা নয়। আমি একদিন রাত প্রায় 11টা নাগাদ আবার ব্রিজ পেরোতে গিয়ে লক্ষ্য করি এক ছোট কুকুর পাশ দিয়ে চলে যাচ্ছে। তার আওয়াজ সহসা মনে হয় না, তারপরও ধাক্কার অনুভূতি আসতে থাকে। ধাক্কা আসার কারণ কোনো বাস্তব বস্তু নয়, কোনো মানুষ বা প্রাণী ওই মুহূর্তে পাশে নেই, কিন্তু অদ্ভুত মানসিক বা শারীরিক ব্যাখ্যা খুঁজে পাই না। সেই থেকেই আমি শিখেছি রাতে স্টেশন এবং ফাঁকা ফুটওভার ব্রিজে মানুষ কেমন অস্বস্তিতে পড়তে পারে, কিন্তু একই সঙ্গে নিজেকে বোঝানো দরকার যে সব ঘটনা কল্পনাতে সীমাবদ্ধ না। আমি নিজের অভিজ্ঞতা লিখে আপনাদের জানালাম, কারণ আপনার চ্যানেলে বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব আছে এবং এই ঘটনায় আমি একটা লাইনও অ্যাড করিনি এক্সট্রা করে। রাতের নিলিবিলি স্টেশনে যারা একবার কাটিয়েছে তারাই জানে যে কেমন লাগে ওই সময়টা। অল্প মৃদু আলো, মানে আলো আধারিতে অনেক কিছু ঘটে মানুষের জীবনে। একমাত্র যাদের সাথে ঘটেছে তারাই এই বিষয়টা রিলেট করতে পারবে, বাদবাকি অন্য কেউ পারবে না। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শুনিও। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা জানিও। আজকের এই জমজমাট এপিসোডটা তোমাদের কেমন লাগলো জানিও। কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লাগলো সেটাও জানিও। এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। তবে একটা কথা বলে দিই, এখানে যতগুলো স্থান, কাল, পাত্র বলা হয়েছে তার সঙ্গে যদি বাস্তবের কোনো মিল থেকে থাকে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, তাই এগুলোকে তোমরা সেভাবেই নেবে। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে কমেন্ট করেছে ইটস মি সুমি, লাভ রিয়াক্ট দিয়েছে, সেকেন্ড কমেন্ট করেছে নির্মল, থার্ড কমেন্ট করেছে জিৎ। তিনজনই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে শিল্পা চ্যাটার্জি, চন্দনা কাপুরিয়া, কার্তিক মণ্ডল, চুমকি ঘোষ, উত্তম দাস, সম্রাট ঘোষ, রাজেশ, মৌসুমী ব্লগস, এসকে আরাফুল হোসেন, সুমন্ত দাস, আওয়াজ রাজা, উত্তম দাস, মলি পাল, পাপড়ি ডোলা, রত্না রয়, সৌমেন মাইতি। তিনজনেই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সোমা দাস, অঞ্জলি মণ্ডল, জুলফিকার আসান, লক্ষ্মণ সর্দার, সঙ্গীতা মজুমদার, সুদেষ্ণা সিংহ রয়, রিকা, শুভঙ্কর গড়ই, বাবর এসকে লিখেছে আমি আর কমেন্ট করব না, আমি আমার কমেন্ট দেখছি 3-4-5-এ, কিন্তু আমার নাম আসছেই না, এটা হতেই পারে না ভাই। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, উষিতা রয়, এসকে ইসমালি, তন্নি হালদার লিখেছে অন্ধকার যতটা মায়াবী ততটাই রহস্যময়, তাই সব কিছু জানার দরকার নেই, কিছু অজানা থাকাই ভালো, একদম। তারপরে কমেন্ট করেছে রুম্পা নস্কর, অমিতা ঠাকুর, শিহাব শাফিরুদ্দিন, পায়েল বিজয়, শর্মিলা সান্ত্রা, ইরফান মল্লিক, সুব্রত দাস লিখেছে দাদা আমি সুব্রত, বাড়ি হলো হুগলির পান্ডুয়ার মহানাথ থেকে,
তোমার গল্প শোনার জন্য অপেক্ষায় থাকি একদম। তারপরে কমেন্ট করেছে মৌমিতা প্রধান, সন্দীপ ফোর, বিবেক বর্মন, শামিমা রাড়ি, জবা দেবী, রিঙ্কু দে, শান্তনু বেরা লিখেছে হ্যাপি নিউ ইয়ার টু লেট অমিত, অনেকদিন পর আজকে গল্প শুনছি, ভালো আছো তো? একদম ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান, মজবিনী, এমডি মন, রাহুল মাইতি লিখেছে যাই বলো অমিত দা, শীতকালে লেপের নিচে একদম গল্প শুনতে খুব সুন্দর লাগে, আজকের ঘটনাটা সেই লেভেলের ছিল, ফাটাফাটি, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মৌমিতা মণ্ডল, দীপশ্রী দাস, অন্তিম স্যাড মোমেন্ট, রোহিত সান্ত্রা, কার্তিক ঘোষ, অনন্যা ভৌমিক, নন্দিনী রয়, উষিতা রয়, মলয় চক্রবর্তী, বন গাউন লিখেছে তোমার গলার গল্পের প্রতি ভালোবাসা সে আগের মতোই রয়েছে, তবে কাজের জন্য আর আগের মতন ভিডিওর পোস্টের সাথে সাথে কমেন্ট করা বা লাইক করা হয় না, তবে ফ্রি থাকাতে আজকে আবার চলে আসলাম ফার্স্ট লাইক কমেন্ট করতে, ভালোবাসা অবিরাম, এগিয়ে চলো দাদা, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে অনুভব, কৃষ্ণেন্দু, আদিবামিম লিখেছে ঘটনা 3টি খুব ভয়ঙ্কর ছিল, খুব ভালো লাগলো, বাংলাদেশ থেকে বলছি, থ্যাংক ইউ গো। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।